আজকের ভিডিওতে চলে এসেছে আবারও ভারত বাংলাদেশের মধ্যে হয় থাকা ছোটোখাটো একটু বিবাদ নিয়ে। কারণ একটাই, যখন থেকে বাংলাদেশের মোহাম্মদ ইউনূস এই মহাশয় ক্ষমতায় এসেছে, তারপর একের পর এক ভারতের বিরুদ্ধে যা যা কর্মকাণ্ড করছে, এমনকি এতে ভারত সরকার খুবই ক্ষিপ্ত। শেষমেশ ভারতও বাংলাদেশের বিরুদ্ধে একটু কঠোরভাবে বলছে, শোনো বাংলাদেশ, এখন তোমরা ভারতের মধ্যে যেগুলো সবচেয়ে বেশি রপ্তানি করে থাকো তার মধ্যে রেডিমেড কাপড়, কাঠের তৈরি জিনিসপত্র, আরও অন্যান্য জিনিস, অন্য কিছু, এখন তোমরা এই লিস্টের মাধ্যমে দেখতেই পাচ্ছ যে যা যা এই লিস্টের মধ্যে দেওয়া হয়েছে, এমন ধরনের যে কোনো প্রোডাক্ট যদি বাংলাদেশ ভারতে রপ্তানি করতে চায় এবং পাঠাতে চায়, তাহলে বাংলাদেশ চাইলেই আগে নিজের মতো চাহিদা অনুসারে যে কোনো রাজ্যে তাদের গুডস এক্সপোর্ট করতে পারবে না। যেমনটা আগে বাংলাদেশ করতো, তাদের মন চাইলে পশ্চিমবঙ্গের প্রোডাক্ট পাঠাবে, সিধা বাংলাদেশের বাইরের বর্ডার হয়ে তাদের মাল পৌঁছায় দিল। এরকমই বাংলাদেশের পার্শ্ববর্তী যতগুলো ভারতের রাজ্য আছে, সব জায়গাতে বাংলাদেশ একই রকম সুবিধা পেয়ে থাকে। কিন্তু এখন ভারত আবার বলছে যে তোমাদের এই বাহানাবাজি আর চলবে না। শোনো বাংলাদেশ, তোমরা এক কাজ করো, যে তোমাদের যে কোনো ধরনের প্রোডাক্ট যদি ভারতের মধ্যে বিক্রি করতে চাও, তাহলে সেটা সড়ক মারফতে বাদ দিয়ে সড়কের মধ্যে রাস্তার মাধ্যমে না পাঠিয়ে তোমরা জাহাজে করে সমুদ্রের মাধ্যমে তোমাদের মাল পাঠিয়ে দাও। এতে ভারতের কলকাতার সহিত যতগুলো বন্দরগাঁও আছে, তোমরা সেখান থেকে তোমাদের জিনিসপত্র ভারতের মধ্যে পাঠিয়ে দাও। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের এই কড়া পদক্ষেপ নেওয়ার 1-2 দিনের মধ্যেই এখন তোমরা ছবির মাধ্যমে দেখতেই পাচ্ছ যে সেখানে বলা হয়েছে, বিভিন্ন নিউজ মিডিয়ার কাটিংয়ে সেখানে বলা হয়েছে বাংলাদেশের $770 মিলিয়ন টাকার লোকসান করে দিয়েছে ভারত। যদিও বর্তমান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে আমি এই খবরের সত্যতা যাচাই প্রমাণ করছি না, তবে যাই হোক, এই যে ভারত বাংলাদেশের একটু রেশারেশিতে ভারত বাংলাদেশের বিরুদ্ধে একটা পদক্ষেপ নিয়ে ফেললো, এতে কি বাস্তবেও আদতেও কোনোদিনও বাংলাদেশের কোনো ক্ষতি হবে? আর যদি এমনটা হয়, তাহলে বাংলাদেশ বর্তমানে এখন এই সময় কি করছে? ভারত বাংলাদেশের এতদিন ঠিক থাকা সম্পর্কটা হঠাৎ করে মাঝখান থেকে কেন দূরত্বের পরিমাণটা বেশি বেড়েই চলছে? বর্তমান সময়ে দাঁড়িয়ে এই দুই দেশের মধ্যে আসল কূটনৈতিক অবস্থার পরিস্থিতি কিরকম আছে তা আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বোঝা যাবে। তো চলুন এই বিষয়ে একটু ডিটেলসে আলোচনা করি। আসলে এর প্রথম কাহিনীটা শুরু হয় মোহাম্মদ ইউনূস নামে, যখন এই ব্যক্তিটা বাংলাদেশের অন্তিম সরকারের ক্ষমতায় আসে, চিফ অ্যাডভাইজার হিসেবে শপথ গ্রহণ করেন। তারপর বাংলাদেশের প্রতিনিধি হয়ে যেভাবে ভারতের বিরুদ্ধে বয়ান, এবং সেটা মুখে বলেনি, বাস্তবেও করিয়ে দেখেছে এই মোহাম্মদ ইউনূস, সেই তখন থেকে বাংলাদেশের মধ্যে একটু রেশারেশি শুরু হয়, সেটা এখনও অবধি চলতেই আছে। যদিও বাংলাদেশের থেকে এই বিবাদের প্রথম ধাপ শুরু করে বাংলাদেশ প্রথম নিজেই। মোহাম্মদ ইউনূস সে প্রথমে চায়নায় গিয়ে নিজেকে এমনভাবে প্রস্তাব করে যে বাংলাদেশ যেন নয়, সে ভারতেই বোধহয় অনেক বড় লিডার। কারণ সে চায়নায় গিয়ে বলছে যে চীন চাইলেই বাংলাদেশের মধ্যে সিধা একটা বাই রোড তারা ভারত মহাসাগরের এন্ট্রি নিতে পারবে। এবং সে এটাও বলছে যে পূর্ব দিকে সেই 7 সিস্টারের যে রাজ্যগুলো আছে ভারতে, সেই জায়গায় নাকি বাংলাদেশের আধিপত্য অনেক বড়, বাংলাদেশ এদের ক্ষেত্রে খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে যাই হোক, তো লিডার হিসেবে দেখাচ্ছেই এই সমস্ত রাজ্যগুলো, কিন্তু বাংলাদেশ পূর্ব দিকের রাজ্যগুলোর দাদা হতে গিয়ে তুমি যে একটু বেশি বেশি বাড়াবাড়ি করে ফেললে না? যেখানে চীন সবসময় আগে থেকে একটু নজর করে বসে থাকে যে কোনো সময় যদি একটু সুযোগ পাওয়া যায়, তাহলে ভারতের এই রাজ্যগুলো শিলিগুড়ি করিডোর থেকে আলাদা করে পুরোপুরিভাবে বিচ্ছেদ করে দেওয়া সম্ভব। ভারতের যে পূর্ব দিকের রাজ্য, যেমন মণিপুর, ত্রিপুরা, আসাম, আরও অন্যান্য রাজ্যগুলো, এই সমস্ত রাজ্যগুলো ভারতের মেন ল্যান্ড থেকে একদমই আলাদা হয়ে যাবে। সেই জন্য চীন আরও ভালোভাবে যেন কঠোরভাবে নজরদারি করতে পারে, সেই জন্য বাংলাদেশের রংপুর জেলার উপর একটু সাইডে গেলে দেখা যাবে যে শিলিগুড়ি থেকে প্রায় 100 মাত্র থেকে কি 150, যাই হোক, লালমনির হাট নামে একটা জায়গা আছে যেখানে চীন এয়ারপোর্ট বানাতে চায়। বাংলাদেশে সেটা খুব সহজে রাজিও হয়ে যায়। আর একদিকে বেচারা ভারত, সে তো মাথা গরম করে একদম মেজাজ খারাপ হয়ে বসে আছে। আর অন্যদিকে চীন, সেও তো বাংলাদেশের একদম সেই এয়ারপোর্ট বানানোর জন্য অলরেডি সেখানে পর্যবেক্ষণের কাজ শুরুও করে দিয়েছে। বাংলাদেশের এত কর্মকাণ্ড দেখো, ভারত কিন্তু এতদিন চুপচাপেই ছিল। কারণ বাংলাদেশের এই কিছুদিন পরেই হয়তো সেখানে আর মোহাম্মদ ইউনূসের সরকার থাকবে না। ভারত ধরেই নিয়েছে যে বাংলাদেশের খুব শীঘ্রই শান্তিপূর্ণভাবে ইলেকশন হবে, সেখানে শান্তিপূর্ণভাবে কোনো না কোনো সরকার ক্ষমতায় এসে দাঁড়াইয়ে। কিন্তু এখন তো সেটা হওয়ার সম্ভাবনা নেই। তবে যাই হোক, যে এই যে ভারত বাংলাদেশের এতদিনের মধ্যে সম্পর্কে ব্যবসা বাণিজ্য লক্ষ্য দিক দিলেও যে লেখা যায় যে রেডিমেড কাপড়ের নির্মাণে বাংলাদেশ কিন্তু অনেক উন্নত, কিছু কিছু জায়গায় ভারতের ক্ষেত্রেও বিট করে চলে যায়। একসাথে ব্যবসা বাণিজ্যের মধ্যে ভারতের এত দিনের যে সম্পর্কটা, ভারত তাদের ক্ষেত্রে সুতো, ফেব্রিক, লাইলন, কটন, যা যা কাপড় তৈরিতে নির্মাণ করার প্রয়োজন, সেগুলো সব কিছু পাঠিয়ে থাকে বাংলাদেশে। বাংলাদেশও আবার সেগুলো থেকে কাপড় তৈরি করে পুনরায় আবার ভারতের মধ্যেই বিক্রি হয়। এতে দুই দেশেরই ফায়দা। ভারতেরও কাপড়ের উদ্যোগে কিছুটা টিকেশ হয়ে থাকে, এবং বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রির মধ্যে অনেক রোজগারের সৃষ্টি হয়। কিন্তু মোহাম্মদ ইউনূস একটু মুরব্বী বিষয় বেশি বোঝে, নিজেকে নেতা এবং অ্যাডভাইজার বলে পরিচিত। বাংলাদেশের কাপড় নির্মাণে যেসব জিনিসপত্র তারা ভারত থেকে আমদানি করতো, এখন মোহাম্মদ ইউনূস সেগুলোর প্রতি নিষিদ্ধ করে দেয়, এবং সেই একই প্রোডাক্ট তারা চীন থেকে আমদানি করতে শুরু করে। এখানে ভারত বলছে যে বাস, অনেক হয়ে গেছে তোমাদের কাহিনী, আর তো সহ্য করা সম্ভব নয়, এবার আমরাও কিছু একটা করি, আমাদেরকেও সুযোগ দাও।
তার জন্য ভারত একটু কড়া জবাবে দিয়ে বলছে যে লম্বা একটা লিস্ট ধরিয়ে দিয়েছে এবং বাংলাদেশকে বলছে, শোনো বাংলাদেশ, তোমাদের ওই সরাসরি যে ট্রান্সপোর্টেশনের মাধ্যমে ভারতের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমরা যেই সুবিধা পাচ্ছ সেটা এখন পুরোপুরি বাতিল করা হয়েছে। তোমরা আপাতত কয়েকটা দিনের জন্য হলেও ভারতের সরাসরি ট্রেন মারফতে না পাঠিয়ে তোমরা জাহাজের মাধ্যমে ভারতের মধ্যে পণ্য পাঠাও, সেটা এখন আপাতত বন্ধ করা হলো। এখন থেকে তোমরা ভারতের যে কোনো বন্দরগাহে এসে যে কোনো জাহাজের মাধ্যমে প্রোডাক্ট আমদানি করতে, রপ্তানি সব কিছু করতে পারো। যাতে বাংলাদেশের মধ্যে অবস্থিত কাপড় নির্মাতা কোম্পানি যতগুলো আছে তাদের ট্রান্সপোর্টেশন খরচা অনেক বেড়ে যাবে, ফলে যে কোনো ধরনের কাপড়ের মূল্য স্বাভাবিক অবস্থায় বৃদ্ধি পাবে, এটা তো স্বাভাবিক। কিন্তু মানুষের ক্ষেত্রে সেটা যে আগেকার মতো কেনার আগ্রহ প্রকাশ করবে না, সেটা তো একটা ধারণার দিক। যার পরিণামস্বরূপ এখন তোমরা ছবির মাধ্যমে দেখতেই পাচ্ছ বিভিন্ন বড় বড় নিউজ মিডিয়ার কাটিং, যেখানে বলা হয়েছে যে বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রি প্রায় $770 মিলিয়ন টাকার লোকসান হয়ে গেছে। কেন? কারণ ভারত নাকি তাদের বর্ডার হয়ে যে রেল মারফতের ব্যবসা বাণিজ্য ট্রানজেকশন রুট ছিল সেটা বন্ধ করে দিয়েছে আপাতত। এখন মোহাম্মদ ইউনূস তাদের মাথায় এটা ঢুকেছে, যেমন সেটা বুঝতে পারছে যে আরে এটা তো ভারী মিস্টেক হয়ে গেছে, কিন্তু কি আর করার আছে, কিছু তো করার নেই, যা হবার সেটা তো হবেই। তবে দেখা যাক ভবিষ্যতে এই দুই দেশের মধ্যে কীরকম অবস্থা হয়, তার সময় গেলে অবশ্যই বোঝা যাবে। বাকি এই পুরো ঘটনাটার বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাও। তো জয় হিন্দ, আমি রাকেশ, আপনারা দেখছেন অল মিডিয়া অ্যানালাইসিস। দেখা হচ্ছে পর অন্য কোনো ভিডিওতে, ততক্ষণে জয় ভারত।